আগুন 2:30-3টের দিকে মতন লেগেছে। ধোঁয়ার সাথে সাথে মানুষ চিৎকার চেঁচামেচি করতেছে, তখন আমরা বাইরে চলে আসি। फायर की सिर्फ कुछ नहीं है, होटल वाले कुछ करना नहीं मांगते हैं। সব ইলিগাল করেছে, আগে কমপ্লেন করা হয়েছিল। তারাপীঠের ঘটনার রেশ কাটেনি, আর তার মধ্যেই শহর কলকাতাতেও হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনা। হ্যাঁ, ফ্রি স্কুল স্ট্রিট, আর ফ্রি স্কুল স্ট্রিটের শিখা ইন হোটেল, সেখানে অগ্নিকাণ্ডের ঘটনায় 9টা প্রাণ চলে গেল, 9 জনের মৃত্যু। আবাসিক এক শিশু সহ 9 জনের মৃত্যু হয়েছে, যে খবর আমরা পাচ্ছি এখনো পর্যন্ত। ঘুমের মধ্যে ধোঁয়ায় দম বন্ধ হয়ে অসুস্থ হয়ে পড়েন তারা। কলকাতা মেডিকেলে তাদের নিয়ে যাওয়া হলে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। এবার একটা অ্যানিমেটেড ভিডিও আপনাদের দেখানোর চেষ্টা করছি। আসলে ঠিক রাত 2টো নাগাদ যখন হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে তখন কি হয়। শর্ট সার্কিট থেকে হোটেলে আগুন লেগেছে বলে জানা যায়, এবং তড়িঘড়ি ঠিক যেটা হওয়ার কথা, লোকজন প্রাণে বাঁচার জন্য পালাতে চায় এদিক ওদিক, কিন্তু কিভাবে পালাবে? বিকল্প সিঁড়ি কোথায়? একটাই এরকম সিঁড়ি, এবং তাতে বহু মানুষ আহত হয়েছেন। তড়িঘড়ি অনেকে পালানোর চেষ্টা করেন, যে ভিডিও আপনাদের দেখাচ্ছি, এবং এভাবেই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। যাদের মৃত্যু হয়েছে তারা অনেকেই চিকিৎসার জন্যও এসেছিলেন বলে জানা যাচ্ছে। আমরা রুমে শুয়ে রয়েছি, দেখলাম যে হাউ গো বেরিয়ে আসলে দেখলাম যে উপর আগুন লেগেছে। নিচের হোটেলে ছিলাম, সেকেন্ড ফ্লোর লেগেছে। বেরিয়ে এসছি আমরা, ভালোই দেওয়া হয়েছিল, আনুমানিক 2টা। দমকল এসে কাজ করেছে? হ্যাঁ, সাথে সাথে। রাত 2:30 হবে, দরজা খুব জোরে ধাক্কাচ্ছিল, তো এত জোরে আমরা ভয় পেয়ে গেছিলাম। আমাদের যে হোটেল বয় ছিল সে বলতেছে, ভাইয়া তাড়াতাড়ি বের হন, বিল্ডিং এ আগুন লাগছে। তো আমরা তাড়াহুড়া করে বাচ্চা নিয়ে আমরা নেমে পড়ছি। হোটেল বয়ের তৎপরতায় আমরা আসলে বেঁচে গেছি। যদি উনি এভাবে না করতো তাহলে হয়তো আমরাও এই মানে মৃত্যুর শিকার হতে পারতাম। হওয়ার জন্য বাইরে আসার পর অনেকটা শ্বাসকষ্ট হয়ে গেছে। সেকেন্ড ফ্লোরে আগুন লাগছে, তো ওই সেকেন্ড ফ্লোরে যারা ছিল তারা হয়তো রুমের থেকে বেরোতে পারে নাই। আর 4th ফ্লোরে যারা, ওরা কিছু ছাদে উঠছে, দেখলাম যে ফায়ার ব্রিগেড আসছে, আয়সা মানে উদ্ধার করছে। 4 নম্বরে একজন ছিল, উনি মোবাইল দিয়ে বারবার বলতেছে হেল্প হেল্প। ফায়ার ব্রিগেড গিয়ে গ্লাস ভেঙে ওনাদের মা এবং ছেলেকে বের করে আনছে। 4th ফ্লোরে কোনো অ্যালার্ম বেজেছে? ফায়ার ফাইটিং সিস্টেম কিছু দেখেছে? না, এরকম কিছু চোখে পড়েনি। আমরা ঘুমাতে গেছি, তখন হইচই শব্দ শুনে আমরা রুম থেকে বের হই। রুম থেকে বের হওয়ার পর দেখি উপর থেকে লোক নামতেছে, অনেক ধোঁয়া হচ্ছে। ধোঁয়ার সাথে সাথে মানুষ চিৎকার চেঁচামেচি করতেছে, তখন আমরা বাইরে চলে আসি। কিছু কিছু লোক আহত অবস্থায় বের হয়েছে। আমরা তো নিচের রুমে ছিলাম, তার জন্য আমরা আতঙ্কিত হয়ে পড়েছি। গুরুতর অসুস্থ অবস্থা, মুমূর্ষু অবস্থায় বের করা হয়েছে। ম্যাক্সিমাম বাংলাদেশ ছিল। তাদের উপরের ফ্লোরে যারা ছিল তারাও বলেছে যে সবাই ম্যাক্সিমামই বাংলাদেশি ছিল, কিন্তু তারা যে ছিল এরা বের হতে পারেনি, এটাই শুধু তারা বলতেছে। দমকল সাথে সাথেই চলে আসছে। ছাদেও কিছু লোক উঠে গিয়েছিল, পরে ধীরে ধীরে দমকল বাহিনী লোকজন তাদেরকে নামিয়ে নিয়ে আসে। ঘটনাস্থলে যান পুর নগর উন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। ঘটনাস্থলে মন্ত্রী তাপস রায় এবং মন্ত্রী পূর্ণিমা চক্রবর্তী। পুলিশ দমকল আধিকারিকদের সঙ্গে কথা বলেন। ঘটনাস্থলে যান দমকল প্রতিমন্ত্রী কৌশিক চৌধুরীও। এটা খুব মর্মান্তিক ঘটনা। যেটা উল্লেখযোগ্য সেটা হচ্ছে আমাদের দপ্তরের কর্মীরা এবং আমাদের দপ্তরের আধিকারিকরা খবর পাওয়ার সাথে সাথে এখানে ছুটে গেছেন। 80 জন ব্যক্তিকে আমরা উদ্ধার করতে পেরেছি। এটা একটা বড় উল্লেখযোগ্য ঘটনা। মুখ্যমন্ত্রী রাতভর আমাদের সাথে ফোনে যোগাযোগ রেখে খোঁজ খবর নিচ্ছেন আর আমাদেরকে উপযুক্ত নির্দেশ দিচ্ছেন। চিকিৎসা করাতে এসে বেঘোরে মৃত্যু। মৃতদের মধ্যে কয়েকজন বাংলাদেশি। কলকাতায় চিকিৎসা করাতে এসেছিলেন অনেকে। হোটেলের রেজিস্টার দেখে মৃতদের পরিচয়ের খোঁজ। পুলিশ এখনো পর্যন্ত জানিয়েছে আমাদের 9 জন মারা গিয়েছে এই অগ্নিকাণ্ডে। তার মধ্যে একজনের মাত্র আইডেন্টিফিকেশন করতে পেরেছে, উনি ঝাড়খণ্ডের অধিবাসী। আর 8 জনের আইডেন্টিফিকেশন এখনো তারা করতে পারেনি। তারা ধারণা করছে যে 8 জনই বাংলাদেশি। এর মধ্যে 2 জন মহিলা আছে আর 1 জন শিশু আছে। দূতাবাস 24 ঘন্টা যারা আহত হয়েছে তাদের সহায়তার জন্য খোলা থাকবে এবং আমরা সবসময় তাদের আত্মীয়স্বজনের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছি।
আর ডেড বডিগুলো আমরা আইডেন্টিফিকেশন হয়ে গেলে আমরা অতি সত্বর ওদেরকে বাংলাদেশে ফেরত পাঠাবো। একেই তো বেআইনি নির্মাণ, তার উপর ইলেকট্রিক্যাল লোড, ছিল না ফায়ার সেফটি, বিল্ডিং এ ছোট ছোট একাধিক ঘর, আর প্রত্যেক ঘরে এসি রয়েছে। এসির আউটডোর ইউনিটগুলো একেবারে গায়ে গায়ে লাগানো, ছবি দেখলেই বুঝতে পারবেন এসির আউটডোর ইউনিটগুলো সত্যি কি এভাবে লাগানো যায়, এই প্রশ্নও তো উঠছে। বেনিয়মের অভিযোগ কিন্তু একাধিক, শুধুমাত্র একটা দুটো বিষয় নয়। এই বিল্ডিং এর বাইরের অংশটা তুমি দেখতে পাচ্ছ, ওপরে এসির যে আউটার ইউনিট, সেই আউটার ইউনিটের সংখ্যাটা একবার দেখো। যদি সঠিকভাবে নিয়ম না মেনে, যেটা আবাসিকরা অভিযোগ তুলছেন, যদি এই রকম একটা কনস্ট্রাকশন হয় যেখানে ইলেকট্রিকের এত লোড, সেই রকম জায়গায় স্বাভাবিকভাবেই কোনো রকম এদিক ওদিক হলে সেখানে শর্ট সার্কিটের আশঙ্কা থাকবে, সেটা খুব স্বাভাবিক। এবং এক্ষেত্রেও যেটা বলা হচ্ছে, শর্ট সার্কিটের কারণেই এইটা হয়েছে। প্রতি ঘরে ঘরে এসি, এক একটা বিল্ডিং এ এক একটা ফ্লোরে অনেকগুলো করে এসি চলছে, সবকিছু চলছে, কিন্তু নিয়মের ক্ষেত্রে কোনো কিছু মানা হচ্ছে না। নিয়ম বলতে এই যে এক একটা হোটেলের এক একটা ঘর, যারা সেখানে ছিলেন, যাদের সঙ্গে আমরাও কথা বলেছি, তারা প্রত্যেকেই বলছেন যে ভেতরে একেবারে ছোট 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 ঘর। তারা জায়গাটাকে বেছে নেন কেন না, ধর্মতলা থেকে একেবারে কাছে, তাদের আশেপাশে যাতায়াতের সুবিধা, সেই কারণে তারা হয়তো এই হোটেলগুলোকে বেছে নেন এবং সস্তাও হয় অনেকটা, কিন্তু রুমের সাইজ একেবারে ছোট। সবার আগে প্রশ্ন তোলে এই রুমগুলোর ভেন্টিলেশন নিয়ে, যে যেখানে ধোঁয়াটা জমা হচ্ছে, ধোঁয়া বেরোনোর কি কোনো জায়গা আছে? কোনো জায়গা নেই। এক একটি ফ্লোরে অনেকগুলি করে হোটেল রয়েছে, আলাদা করে তাদের কোনো ইমার্জেন্সি এক্সিট কিংবা অন্য কোনো ভাবে বিকল্প কোনো ব্যবস্থা, ফায়ার এক্সটিংগুইশার কোনো সিস্টেম, ফায়ার অ্যালার্ম সিস্টেম, কোনো কিছু নেই। অর্থাৎ ফায়ার সেফটিকে কার্যত বুড়ো আঙ্গুল দেখিয়ে এই গোটা এস্টাবলিশমেন্টগুলো চলতো। দ্রুত পৌঁছে দমকল কাজও শুরু করে, আগুন নেভায়, কিন্তু ধোঁয়ায় দমবন্ধ হয়ে 9 জনের মৃত্যু আটকানো গেল না। কেন? কারণ বেনিয়মই এখানে নিয়ম ছিল। প্রশ্ন একটাই, এত বছরে কোনো কিছু চোখে পড়েনি কারো? রাত 1টার কিছু সময় পরে আগুন লেগেছিল এই বিল্ডিং এ। আর যখন এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে, তারপর এখান থেকে আমি একবার দেখাবো দমকলকে খবর দেওয়ার পর দমকলের আসার ক্ষেত্রে কতটা সুবিধা এই জায়গাটাতে। অন্তত এই জায়গা থেকে মাত্র একটা বিল্ডিং, এই মাঝে হোটেলের সঙ্গে দমকলের অফিসের মাঝে মাত্র একটা বিল্ডিং, তারপরেই দমকলের এইখানকার কার্যালয়, যেখানে আমরা দেখতে পাচ্ছি এত বড় একটি দমকলের অফিস রয়েছে, যেখানে দমকলের এতগুলি ইঞ্জিন সবসময় থাকে। সেখানে দমকলের কাছে খবর যাওয়ার পর খুব স্বাভাবিকভাবে দমকল অতি দ্রুত ঘটনাস্থলে পৌঁছতে পারবে, সেটাই স্বাভাবিক। তাহলেও দমকল পৌঁছলো এবং 4টি ইঞ্জিনের চেষ্টায় যে আগুন নিয়ন্ত্রণে চলে এলো, অর্থাৎ আগুনের তীব্রতা খুব বেশি ছিল না। তাহলে প্রশ্ন, এই আগুনের যদি তীব্রতা না থাকে, তাহলে ধোঁয়ার কারণে এতজনের মৃত্যু হলো কিভাবে? প্রশ্নের উত্তর একটাই, সেক্ষেত্রে ধোঁয়া বেরোনোর জায়গা ছিল না। অর্থাৎ একটা এরকম বড় কমার্শিয়াল প্রপার্টি চালাতে গেলে যতটা স্পেস বা যতটা জায়গা প্রয়োজন, ইমার্জেন্সি এক্সিটের প্রয়োজন, সেই রকম কিছুই ছিল না, এমনটাই অভিযোগ কিন্তু বর্তমানে সামনে আসছে। এখন এটাই দেখার, দমকলের অফিস থেকে ঢিল ছোড়া দূরত্বে তারাপীঠের পর ফের একটা ঘটনা যেখানে এতজনের প্রাণ চলে গেল। এখন এটাই প্রশ্ন, এরপরে প্রশাসন ঠিক কি ভূমিকা নেয়? এই ধরনের হোটেলগুলোর ক্ষেত্রে কড়া ভূমিকায় প্রশাসনকে কি দেখা যাবে? উত্তর দেবে সময়। ক্যামেরায় দীপঙ্কর মল্লিকের সঙ্গে সান্নিক ঘোষ, নিউজ 18 বাংলা, কলকাতা। তৃণমূল জামানাকে নিশানা অগ্নিমিত্রা পালের। পূর্বতন সরকার কি করেছে? পূর্বতন মন্ত্রী যিনি আমার জায়গায় ছিলেন, তিনি কি করেছেন? তিনি তো মেয়রও ছিলেন। কি করে ট্রেড লাইসেন্স দেওয়া হলো? কি করে ফায়ার লাইসেন্স দেওয়া হলো? কোন জলের যে হোটেলসের ব্যবস্থা থাকে, সে ব্যবস্থা নেই। এমনকি এরকমও শোনা যাচ্ছে যে পিছন দিকে একটা এক্সিট ছিল, সেখানেও একটা বিল্ডিং খাড়া করে দিয়েছে। এই রকম বিল্ডিং আরো আছে। আগের সরকারকেই নিশানা তথ্য সংস্কৃতি প্রতিমন্ত্রী পূর্ণিমা চক্রবর্তীরও। এইরকম একটা পরিস্থিতি দেখা যাচ্ছে, ছোট ছোট জানালা, ফায়ার সিস্টেম রয়েছে কিনা প্রশ্ন। ভাবুন আগের সরকার কিভাবে কাজ করেছে, ভাবুন নতুন সরকার আমলে এগুলো হবে না। পাল্টা কি বলছেন কলকাতার প্রাক্তন মেয়র ফেরহাদ হাকিম?
দোষ দেওয়া, দোষ করা, আমি দিল্লির সরকারকে দোষ দেবো, বিজেপি আমাকে দোষ দেবে, এই দোষ দেওয়া নিয়ে আবার এক বছর বাদে আবার আমরা বিজেপির বিরুদ্ধে বলবো, এটাতে সমস্যার সমাধান হবে না। এটা হচ্ছে পলিটিক্স। যখন আমৃতে অতগুলো মানুষ মারা গেল, আমরা কারোর উপর দায় ফায়ে চাপাইনি। তার আগে স্টিফেন কোর্টে আমরা যখন অপোজিশনে ছিলাম অতগুলো লোক মারা গেল। এটা একটা অল ইন্ডিয়া বেসে একটা এসওবি থাকা উচিত। আর ট্রেড লাইসেন্স এখন অনলাইনে, যে কেউ ট্রেড লাইসেন্স পেতে পারে। ট্রেড লাইসেন্স পাওয়া মানেই যে তার ইলিগাল করার অধিকার এসে গেল তা নয় কিন্তু। সুতরাং এই দোষ চাপানো নিয়ে মানুষের জীবন বাঁচানো যাবে না। জীবন বাঁচাতে গেলে এই সরকারি একটা এসওপি তৈরি করুক, যেটার বেসিসে যাতে এরকম ঘটনা না ঘটে দেখার জন্য। 2:30-3টের দিকে মতন লেগেছে।